আলাইকুম। সুধী দর্শক মন্ডলী কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন অথবা দেখবেন, আপনাদের সবাইকে স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো নারীদের কর্মকাণ্ড এবং তাদের অগ্রগামী নিয়ে আমাদের আয়োজন আমি নারী অনুষ্ঠানের ৭ম পর্ব নিয়ে এসেছি। আমি সোনিয়া সান। ভীষণ প্রিয় এবং কমিউনিটি মুখ উজ্জ্বল করে রেখেছেন। শুধুমাত্র আমাদের কমিউনিটিতে নয়, সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য যে কোনো কমিউনিটিতে রয়েছে তাদের যথেষ্ট সুনাম। চলুন দর্শক মন্ডলী, তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আজকে যারা যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমাদের প্রথমেই আমি যাকে পরিচয় করিয়ে দিতে চাই, উনি হলেন মিসেস রুনা আলম চৌধুরী, যিনি হচ্ছেন একজন হাউসওয়াইফ। উনি আজমান থেকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। মিসেস রুনা আলম চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। আমি রুনা কেমন আলম আছেন? চৌধুরী। জি, আপনার সম্বন্ধে আমরা আরো অনেক কিছু শুনবো। আপনি কিছুক্ষণ অপেক্ষায় থাকুন। ওকে, ওয়ালাইকুম আসসালাম, জি। ধন্যবাদ। তো আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় গেস্ট যিনি আছেন, তিনি হচ্ছেন আমাদের কমিউনিটিতে ভীষণ ভাবে জনপ্রিয়। আমি জানি আপনারা সবাই তাকে চিনেন, জানেন। তিনি হচ্ছেন মিসেস শারমিন আহসান বিথি, যিনি আমাদের সঙ্গে শারজা থেকে সম্পৃক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছো সোনিয়া? জি আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আছি ভালো। আপনার সম্বন্ধে আমরা আরো বিস্তারিত শুনবো এবং জানবো আপা। আপনি কিছুক্ষণ অপেক্ষায় থাকুন। এবং আমাদের সর্বশেষ গেস্ট যাকে আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, উনি একজন ডক্টর এবং একজন থেরাপিস্ট, এবং উনি আমাদের সঙ্গে দুবাই থেকে সম্পৃক্ত হয়েছেন। তিনি হচ্ছেন মিসেস ফারহানা নাসের খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারহানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ধন্যবাদ। সম্বন্ধে আমরা আরো বিস্তারিত শুনবো ফারহানা। আপনি কিছুক্ষণ অপেক্ষায় থাকুন। জি। দর্শক মন্ডলী, পরিচিত হয়ে নিলাম আমাদের আজকে গেস্ট যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। নিশ্চয়ই আপনারা সবাই আমাদের সঙ্গেই আছেন। চলুন আমরা এক এক করে ওনাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো আমি এখন প্রথম যার সাথে কথা বলবো, তিনি হচ্ছেন মিসেস রুনা আলম চৌধুরী। জি, সোনিয়া ভাবি, আমি রুনা আলম চৌধুরী। সর্বপ্রথম আমি কেমন আছেন অনুষ্ঠানে আপনি? জি, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি, আমি খুব ভালো আছি, ভালো আছি আপনি। তো আমি জি এখন আপনাকে প্রথম আপনার কাছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে আপনি যদি আপনার নিজের সম্পর্কে কিছু আমাদেরকে বলেন। কোথায় ছিলেন, কোথায় থাকছেন, সে সম্বন্ধে যদি আমরা কিছু জানতে পারি আপনার কাছে। জি, শিওর শিওর। আমি রুনা আলম চৌধুরী। সর্বপ্রথম আমি এই অনুষ্ঠানের সার্বিক পরিচালক মাহবুব হাসান হৃদয় ও উপস্থাপিকা সোনিয়া সামিয়াকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য এবং জি আমাকে আমন্ত্রিত করার জন্য। জি 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 আপাতত এটাই আমার আইডেন্টি। তবে অতীতে আমি একটা স্কুলে জব করেছি, এরপর একটা জি জি এনজিও তে জয়েন করেছি, ইএসডিআই নামে একটা জি জি এনজিও তে। জি আম, সেটা কি দুবাই, আমাদের এখানে দুবাইতে, নাকি না, আপনি বাংলাদেশে বাংলা করতেন? আচ্ছা বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে আচ্ছা এডুকেশন সোশ্যাল ডেভেলপমেন্ট এফোর্ট, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে। ওখানেও কিছুদিন কাজ করেছি ছিন্নমূল শিশুদের নিয়ে। আর চিটাগাং এর চাঁদগা আবাসিকে আমাদের মেন অফিস ছিল সেখানে। সেই সুবাদে তখন একটা টিম আমরা খুলনায় গিয়েছিলাম অডিট করার জন্য। এনজিও তে কাজ করে মোটামুটি একটা ভালো অ্যাডভেঞ্চার হয়েছে আমার, বলতে পারেন। তারপর এই তো আর বাচ্চা কাচ্চা হাজবেন্ড নিয়ে সংসারের সময়
সবকিছু। কবে দুবাইতে কবে ইউএইতে চলে এসেছিলেন, কোন সময়টা এসেছিলেন? জি, আমি ইউএই তে এসেছি আপনার 13 বছর হচ্ছে, 2007-এ আমি ইউএই তে আচ্ছা এসেছি এবং আমি শারজাতেই থাকি। আহ এরপর এখানে আছি এবং এই তো এখন তো কিছু বাচ্চা, আমার দুটি সন্তান আছে। দুটি সন্তানের মা। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মা একজন। অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটাই সেটাই। আমি একটু ছোট করে বলতে চাই যে আসলে আমরা নারী, আসলে সেই সেই ইয়েতে আমি ছোট্ট একটু কবিতার মতো করে বলতে চাই, সেটা হচ্ছে আমি তো মা, তোমার প্রিয়তমা, তোমারই তো, তোমার অতি আপন। পারবে কি আমায় একা করে রাখতে, পারবে কি আমায় বিপদে ফেলে রেখে যেতে? আমি নারী, আমি পারি, আমরা পারি, সত্যিই আমি নারী। তো আসলে আমি এটা অসাধারণ। বলার কারণ হচ্ছে যে আমি সেটা যেই হই, আমি একজন হাউসওয়াইফ হই, আমি একজন আমি কর্মসংস্থানে কাজ করি, যেটাই হই, আমার কিন্তু অবদানের কোনো শেষ নেই। আমি যতই বাইরে শিওর। কাজ করি, আমার আমার সংসারের জন্য আমার কিন্তু একটা অবদান অবশ্যই সেখানে রয়ে যায়। কিভাবে আমি আসবো, আমি কাজ করব, কিন্তু আমি দেখা যায় আমি এসে আমার সংসারকেই দেখতে হচ্ছে, আমার বাচ্চাকেই দেখতে হচ্ছে। তো সেই জি পরিপ্রেক্ষিতে আমি ছোট করে একটু একটু কবিতা করলাম আর কি। জি 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 তো জি, খুবই সুন্দর জি। হয়েছে। তো এই রুনা কবিতার মাঝে। রুনা আলম, জি। জি বলেন। আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে গৃহিণীর অধিকর সময় বাসায় আসলে চলে যায়, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। বাসায় আসলে কি কি কাজের জন্য আপনার ব্যস্ততা থাকতে হয়, সেই বিষয়ে আমাদেরকে যদি একটু বলেন। জি, বাসায় অধিকাংশ সময় আমরা গৃহিণী, আমি একজন গৃহিণী, অধিকাংশ সময় তো বাসায় চলে যায়। যে জুয়াল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রুটিন মাফিক যা কাজ আমাদের হয়, এই যে বাচ্চাদের এখন তো অনলাইন ক্লাস চলছে, তারপরেও বাচ্চাদেরকে টাইমলি তুলে ওদের ব্রেকফাস্ট করিয়ে অনলাইন ক্লাসে বসিয়ে দিতে হয়। এরপরে হাজবেন্ডের টিফিন, হাজবেন্ডকে অফিসে ছাড়ো, এসব করে সারাদিন রান্না বান্না, এই ব্যস্ততার সময় সারাদিন কেটে যায় আসলে। কি বলবো, আমরা এখন মা যখন হয়ে গিয়েছি, এখন আমরা তো অন্য কিছু করার ইচ্ছা থাকলেও সেটা করার আহ, প্রয়াসটা আমরা পাই অবকাশ না, অবকাশ হয় না, অবকাশটা সেটাই। আমরা জি পাচ্ছি না, যেহেতু জি জি। সবকিছু দেখতে হচ্ছে। আর এই তো আমাদের এভাবেই যাচ্ছে দিন। আচ্ছা, এমনি করোনাকালীন সময়ে পরিবারকে নিয়ে কিভাবে কাটাচ্ছেন? করোনাকালীন সময়ে বলতে গেলে কি বলবো, ফার্স্ট যখন, এখন তো মনে করেন 1 বছর হয়ে গিয়েছে, করোনা যখন এসছিল, শুরু হয়েছিল, তখন খুবই সাবধানতা, আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম বলতে গেলে। বাচ্চাদেরকে বাইরে যেতে দিতে পারতাম না আমরা, ইভেন আমরাও 5 মাস মনে করেন টোটালি আমরা বাইরে যাই নাই প্রয়োজন জি জি ছাড়া। কিন্তু আমাদের হাজবেন্ডদেরকে তো কাজের তাগিদে মনে করেন কর্মসংস্থানে যেতে হয়। জি জি জি। সাবধানতা, সমস্ত সাবধানতা অবলম্বন করে বাইরে গিয়েছে। এখন বাচ্চাদেরও ক্লাস ক্লাস হচ্ছে অনলাইনে। করোনার এখন তো মনে করেন মোটামুটি আমরা স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে আসছি। ফার্স্ট শুরুর দিকে যেভাবে আতঙ্কের মধ্যে ছিলাম ওইটা আমরা কাটিয়ে উঠেছি। আর এখন জি আলহামদুলিল্লাহ ভ্যাকসিনও বের হয়ে গিয়েছে, ইউএই তো অ্যাপ্লাই হয়েছে। আম, আশা করি আমরা বিগত আগামী 2-3 মাসের মধ্যে আমরা আমাদের হাতেও চলে আসবে, আমরাও ও জি ভ্যাকসিনটা অ্যাপ্লাই করতে পারবো। জি যাই জি। হোক, ইনশাআল্লাহ বেসিক্যালি ইনশাআল্লাহ, সেটাই। ইনশাআল্লাহ অবশ্যই। তো এইভাবে এখন সবাই, শুধু আমরা না আসলে বলতে গেলে বাংলাদেশে সমগ্র বিশ্বের মধ্যে এটা এমন ভাবে নাড়া দিয়েছে সমগ্র বিশ্বকে, করোনার জন্য সমস্ত সবাই আতঙ্কের মধ্যে আছে, নট অনলি আমরা। ঠিক আছে, তো বাসায় বসে দিন জি জি। কাটছে। মাঝে মাঝে আমরা যাই, আমাদের একটা ফার্ম হাউস আছে, ওখানে যাই টাইম পাস করার জন্য। আর বাইরে তো কোথাও যাওয়া পসিবল না, ওখানেই আমরা যা করার করছি আর কি, ব্যাস। জি জি That's it. জি, খুব ভালো লাগলো শুনে। তো আমি এখন আপনার সঙ্গে আবার আরো অনেক কিছু শুনবো রুনা আপনার কাছ থেকে। আমি এখন জি আমাদের যে দ্বিতীয় গেস্ট আছেন, আমি একটু তার সাথে কথা বলবো বিস্তারিত, আবার আপনার কাছে ফিরে আসবো। okay, আমার যিনি ধন্যবাদ। নেক্সট আমার প্রশ্ন যার কাছে আছে, উনি হচ্ছেন মিসেস শারমিন হাসান বিথি। মিসেস শারমিন হাসান বিথি, উনি
একজন ফটোগ্রাফার, উনি শারজা থেকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তো আমি কথা বলবো মিসেস শারমিন আহসান বিথি। হ্যাঁ সোনিয়া, সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি হৃদয়কে এবং তোমাকে জি আপা। আমাকে জি এখানে আপা, ইনভাইট করার জন্য। আমরাও খুব খুশি আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন স্বাধীন দেশ টিভির লাইভে। এটা আমাদের অনেক বড় পাওয়া। আমার খুবই ভালো লাগছে আপনি আমাদের সঙ্গে এসেছেন। ওকে, ধন্যবাদ। নিজেকে নিয়ে যদি বলতে আপনার হয়, নিজের সম্পর্কে যদি কিছু বলেন আমাদেরকে। আচ্ছা, নিজেকে নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে যে আমি দুবাই আছি। আজ দুবাই এসেছিলাম মনে হয় 2000 সালে, বেশ জি অনেক দিন হয়ে গেছে। আর ঘর সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তার পাশাপাশি আমি আসলে ফটোগ্রাফিটা শুরু করেছিলাম নিজের শখ থেকে। তো জি এই শখটাই এটা অনেকটা আমার প্যাশনের মতো, এবং এই শখ থেকেই আস্তে আস্তে করে ফটোগ্রাফির সাথে এখন অনেকটাই জড়িয়ে গেছি। আহ একটু একটু করে আগাচ্ছি, হয়তো সামনে আরো বড় কোনো কাজ করতে পারবো। এই আর হচ্ছে, আমি এমনি পড়ালেখা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমি জি মাস্টার্স আপা। করেছি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে, জি আর থিসিস করেছি আরবান প্ল্যানিং এ। আর পড়ালেখার পাশাপাশি আসলে জব করা আমার হয়নি, কারণ আমি হুম, পড়ালেখা শেষ করার সাথে সাথেই কিছুদিন পরেই দুবাই চলে এসেছি। তো জব আচ্ছা করা আমার হয়নি। আমি সাধারণ এখানে এসে আমি কখনো আসলে চাকরির জন্য ওরকম ট্রাই করি নাই, কারণ জি আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চা দুটাকে যদি আমি নিজে ওইভাবে ইয়ে করতে পারি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন একটা মায়ের কিন্তু অনেক অফুরন্ত সময় থাকে। সময় সেই থাকে। জি সময়, জি আপা। হ্যাঁ, হুম। ছোট থাকতে হয়তো আমি খুবই বিজি থাকতাম, তখন সময় পেতাম না। কিন্তু এখন যেহেতু আমার ছেলেরা বড় হয়ে গেছে, এখন হাতে সময় আছে। তো ওই সময়টাকে আমি একটু ক্রিয়েটিভ কিছুতে ইনভলভ হতে চাচ্ছিলাম। তো এইভাবে অসাধারণ। আমি এই কারণেই ফটোগ্রাফিটাকে বেছে নিয়েছি। আচ্ছা, তো এই ফটোগ্রাফিটা যে আপনি করেন, আমরা দেখি আপনি অনেক বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে থাকেন। সেটার উৎসটা আসলে উৎস সম্পর্কে যদি আমাদের সাথে একটু কিছু শেয়ার করেন আপা। আসলে উৎসটা আমার ফটোগ্রাফির প্রতি বরাবরই আগ্রহ ছিল। জি জি আহ আমি স্টুডেন্ট লাইফ থেকেই ছবি টুকটাক তুলতাম, কিন্তু তখন তো আর এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না। ওইভাবে জি নিজেরাই আপা। দেখতাম, বা ওইভাবে তো আমরা এটা পাবলিশ করতে পারতাম না। তারপর আমি মোটামুটি সিরিয়াসলি ফটোগ্রাফিতে আসি 2014-তে। জি এবং তখন তো মাঝে মাঝে ছবি তুলতাম, তুলে ফেসবুকে দিতাম, দেখতাম সবাই খুব প্রশংসা করে। এবং জি অবভিয়াসলি প্রশংসা পেলে মানুষের আগ্রহ বাড়ে ওই আগ্রহ বেড়ে জিনিসটার যায়। প্রতি। জি জি হ্যাঁ, অবশ্যই আপা। জি জি তো ওইভাবেই আগ্রহ বাড়ে। আগ্রহ বাড়ার পরে আমারও কিছু ফটোগ্রাফি রিলেটেড কিছু লোকজনের সাথে আমার পরিচয় হয়। তারপর আমরা একটা গ্রুপ করি, যেটা নাম হচ্ছে লেন্স এন্ড সেন্স। জি জি বাংলাদেশে অনলাইন ফটোগ্রাফি গ্রুপগুলোর মধ্যে আমি বলতে পারি লেন্স এন্ড সেন্স খুবই অগ্রণী ভূমিকা পালন করেছে নিউ ফটোগ্রাফার তৈরি করতে, এবং স্টিল নাও তারা করে যাচ্ছে। জি তো এই লেন্স করার পর থেকে আমার আগ্রহটা আরো বৃদ্ধি পায়, কারণ আমি যখন দেখলাম আমাদের নিজের হাতে করা একটা গ্রুপে অনেক বাংলাদেশের অনেক নাম করা ফটোগ্রাফাররা আসছে এবং ছবি দিচ্ছে, তখন আমার কাছে মনে হতে থাকে যে আমার নিজেকে আরো ইমপ্রুভ করতে হবে, এবং জি ওই জি থেকে জি আমার আগ্রহটা আরো দ্বিগুণ হয়ে যায়। জি। এমনি আমি আরেকটা প্রশ্ন ছোট করে জানতে চাই যে আপা, যারা আমি এই কমিউনিটিতে যারা বাংলাদেশী আছেন, যারা বাংলাদেশী যারা বিদেশি কমিউনিটির সাথে কাজ করেন, সেই ক্ষেত্র সেই ইয়েটা ধরে আমি যেটা বলতে চাই যে আপা, কিরকম রেসপন্স পান আপনি সচরাচর একজন বাংলাদেশি ফটোগ্রাফার হিসেবে? আমি বাংলাদেশি ফটোগ্রাফার হিসেবে এখানে আমি বাইরের অনেক দেশে ফটোগ্রাফারদের সাথে কাজ করি, জি এবং আমরা বিভিন্ন ফটো ওয়াকে যাই বা বিভিন্ন ইভেন্টে যাই। আমার মনে হয় না খুব একটা প্রবলেম হয়। এবং জি মহিলা জি আচ্ছা ফটোগ্রাফার হিসেবে দুবাইতে আমরা খুবই সম্মান পাই, যেটা আসলে, আচ্ছা যেমন ফটোগ্রাফি তো একটা সময়ের উপর ডিপেন্ড করা ব্যাপার। যেমন আমি নাইট ফটোগ্রাফি করতে হলে আমাকে রাতে যেতে হবে, আমি যদি সকালে কোনো ফটোগ্রাফি করতে চাই আমার ভোর রাতেও যেতে হয়। এবং আমি দেখা গেছে যে একটা গ্রুপে শুধুমাত্র আমি একজন মেয়ে, বাকি সবাই ছেলে, এবং আমার ছেলে জি কোনোদিন জি ভয় লাগে নাই, কোনোদিন কোনো রকম প্রবলেমের আমি সম্মুখীন হই নাই। এবং বাংলাদেশি ফটোগ্রাফার হিসেবে আমি অবশ্যই অনেক অনেক
রেসপেক্ট পেয়েছি এখানকার ফটোগ্রাফারদের কাছ থেকে। জি জি, সেটাই জানতে চাচ্ছি। এমনি ওরা মানে ওদের মতবাদটা কি, যে আসলে আপনি এই লাইনে কাজ করছেন, ওরা আগে কখনো দেখেছে কিনা এরকম বাংলাদেশি ফটোগ্রাফার এরকম আমাদের ওদের কমিউনিটিতে এসেছে, এই ধরনের কোনো ওদের অবাক করা কিছু কি ওরা আপনাকে শো করে কিনা, সেটাও একটু যদি আমাদের সাথে শেয়ার করেন আপা। আমার মনে হয় আপার নেটটা একটু প্রবলেম করছে। আপার নেটটা একটু প্রবলেম করছে। আপার সাথে আমরা আবার কথা বলবো। আমি এখন চলে যাব আমার সর্বশেষ গেস্ট যিনি আছেন, মিসেস ফারহানা নিসার খান। মিসেস ফারহানা নিসার খান উনি একজন বিহেভিয়ার থেরাপিস্ট, উনি দুবাই থাকেন এবং দুবাইতেই কাজ করছেন। মিসেস ফারহানা নিসার খান। জি আপু। জি, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন নিশ্চয়ই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো আমি আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আমরা যদি বলি যে ফারহানা নিসার খান উনি কে বা কোথা থেকে এসেছেন, সেই বিষয়টা যদি আমাদের সাথে শেয়ার করেন আপা। আচ্ছা, প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা। আর জি, সোনিয়া আপনাকে এবং স্বাধীন দেশ টিভিকে আমি ধন্যবাদ দিচ্ছি এরকম সুন্দর ধন্যবাদ এবং আপা। ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো জি আপা, জি আমি মূলত স্পেশাল নিডস এঞ্জেলসদের নিয়ে কাজ করি, এদের জি নিয়ে আমার কাজ। এটার উপরে আমি ব্যাচেলর করেছি, মাস্টার্স করেছি। তো বাংলাদেশে আমি কিছুদিন কাজ করেছি। তো বিয়ের কারণে আমাকে 2006-এ দুবাইতে মুভ করতে হয় এবং তারপর থেকে আমি দুবাইতে কাজ করছি। জি তো জি। এখানে প্রথমে আমি আপনি 9.5 এই বছর লেখাপড়াটা আসলে কোথায় করেছেন, সেটা কি ঢাকা বাংলাদেশে ইউনিভার্সিটি করেছেন? ঢাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি। করেছি। আচ্ছা জি। আচ্ছা জি আর এখানে আমি দুবাই হেলথ কেয়ার সিটিতে আমেরিকান বেসড একটি কোম্পানি আছে স্টেপিং স্টোনস, ওখানে আমি বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে দীর্ঘদিন কাজ করেছি অটিস্টিক বাচ্চাদের জন্য। আর জি জি রিসেন্টলি আমি অন্য একটি সেন্টারে আছি, পালস থেরাপি সেন্টার, ওখানে কাজ করছি। জি জি। আচ্ছা এরকম এই প্রফেশনের পাশাপাশি আমি দুবাইতে যে আমাদের শ্রমিক বোন এবং ভাইয়েরা আছেন প্রবাসী, ওনাদের জি জন্য জি আমরা কাজ করে যাচ্ছি। আমার হাজব্যান্ড একটি চ্যারিটি প্রোগ্রাম রান করছেন যেটার নাম ব্রাইট লাইট। জি। শারজা সমিতি এবং দুবাই কনসুলেট ওনারাও এটার পিছনে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদেরকে। মূলত জি জি, এই অসাধারণ আপা। প্রোগ্রামের আন্ডারে আমরা এখানে যে আমাদের শ্রমিক বোন এবং ভাইয়েরা আছেন তাদেরকে আমরা ফ্রি ইংলিশ কোর্স করাচ্ছি এবং জি জি কম্পিউটার ট্রেনিং দিচ্ছি। তো স্টেশনারি থেকে শুরু করে ট্রান্সপোর্ট সবকিছু আমরা স্পন্সর করছি এবং ইভেন এরকম হচ্ছে যে আমরা একটা বাস সবসময় রেডি রাখি, যে বাস দিয়ে তারা যেখানে থাকে বাসা থেকে সেই ভাই বোনদেরকে তুলে নিয়ে আসা হয় এবং ক্লাস হুম। শেষ করে আবার তাদের ওখানে পাঠিয়ে দেওয়া হয়, নামিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা তো এটার পিছনে মূল মূল কারণটা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে যে শ্রমিক ভাই বোনরা আছেন তাদের অনেকেরই যথেষ্ট যোগ্যতা আছে, কিন্তু জি জি যেহেতু কম্পিউটারে ওরকম জ্ঞান নেই, তাদের কম আছে, জি 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 আর জি। ইংলিশেও ওনারা একটু পিছিয়ে আছেন। তো এই জন্য আচ্ছা। যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো কাজ পাচ্ছেন না এবং ভালো জি জি কাজ জি থাকলেও দেখা যাচ্ছে প্রমোশনটা পাচ্ছেন না, জি কাজের জি জি। স্বীকৃতিটা তারা পাচ্ছেন না এটা কি ল্যাঙ্গুয়েজের শুধু কারণে। আপা একটু ইন্টারাপ্ট করি আপনাকে, এটা কি শুধু বাংলাদেশি লেবারদের কথা বলছেন নাকি অল ওভার? না, এটা আমরা ইনিশিয়ালি এখন বাংলাদেশিদের নিয়ে কাজ করছি, আচ্ছা হয়তো ইন দ্য আচ্ছা আচ্ছা। ফিউচার আমরা এটা আরো বেশি বড় আচ্ছা, আকারে করব। আচ্ছা অন্যান্য কমিউনিটিতেও কাজ করবেন এটা জি নিয়ে। আচ্ছা জি। জি জি তো এটা মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে এই ভাই বোনদের জীবনযাত্রার মান উন্নত করতে পারি, তাদের জি লাইফস্টাইলটা যাতে চেঞ্জ হয়, এটাকে সামনে রেখেই আসলে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আর খুবই পাশাপাশি শুধু খুবই তাই ভালো না, আপা। পাশাপাশি তাদেরকে আমরা এটিকেটটাও শেখাচ্ছি, লাইক পাবলিক প্লেসে গেলে তাদের কিরকম আচরণ করা উচিত, করা উচিত। জি এয়ারপোর্টের ভিতরে কিরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, প্লেনের মধ্যে কিরকম ব্যবহার করতে হবে, রেস্টুরেন্টে গেলে কিরকম ব্যবহার করতে হবে। তো ওভারঅল সব জি ধরনের ম্যানার্স জি। সবকিছু আমরা শেখাচ্ছি।
আপনাদের ফোকাসটা কোথায় আপা? শুধু দুবাই লেবার ক্যাম্পগুলিতে নাকি আপনার অন্যান্য এখন জায়গাতেও আপনারা করছেন? ইনিশিয়ালি আমরা এখন শারজার ভাই বোনদের নিয়ে কাজ করছি, আস্তে আচ্ছা আস্তে এটা আচ্ছা, আমরা আরো বাড়াবো। জি জি, এখন আমাদের আচ্ছা 81 জন স্টুডেন্টস আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আচ্ছা এই আচ্ছা, প্যান্ডেমিকের কারণে সাময়িকভাবে এটা স্থগিত আছে, ইনশাআল্লাহ আবার আমরা শুরু করব জি যখন জি আপা, সিচুয়েশনটা অসাধারণ, ভালো হবে। খুবই খুবই সুন্দর কতগুলো কাজের কথা শুনলাম, ভীষণ ভালো লাগছে। তো আপনার কাছে আমার যে প্রশ্নটা আপা, যে কাজ করার ক্ষেত্রে আরো তো আসলে অনেক বিষয় ছিল, পার্টিকুলার এই বিষয়টা কেন চুজ করলেন? ধন্যবাদ সোনিয়া। এই প্রশ্নের সম্মুখীন আমি আমার জীবনে আমাকে অনেকবার হতে হয়েছে। আসলে জি আমি যখন ছোট ছিলাম তখন জি জি আমার প্রতিবেশীর একজন স্পেশাল নিডস বাচ্চা ছিল। তো জি জি আমি দেখতাম যে সেই বাচ্চাটার উপর সবাই ওরকম ভালো ব্যবহার করতো না। সবাই জি বুলি জি করতো, টর্চার করতো এবং খারাপ আচরণ করতো। ইভেন বাচ্চাটার বাবা-মা ওকে টর্চার করতো। তো জি এটা আমার একদমই ভালো লাগতো না ছোটবেলা থেকে। তো ওই বাচ্চার যে একটা পেইনফুল একটা যে ওই বাচ্চাটার ফেসের মধ্যে যেটা পেইন ছিল সেটা আই স্টিল ক্যান ফিল ইট। আমার এখনো এটা খারাপ লাগে মনে হলে। তো তখন থেকে আমি ঠিক করেছি যে না, আমি বড় হলে আমি এই বাচ্চাদের জন্য কিছু একটা করব, যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন হয়, অ্যাওয়ারনেসটা যাতে বাড়ে এই বাচ্চাদের সম্পর্কে। তো জি আপা, ওই আম, আম, ওই জায়গাটা থেকে আমি এই লাইনে এসেছি এবং আমি আমার নিজের ইচ্ছায় আমি এটার উপরে পড়াশোনা করেছি, ব্যাচেলর এবং মাস্টার্স করেছি এবং তারপর জি থেকে এই বাচ্চাদের সাথে আমি এখনো কাজ করে যাচ্ছি। জি তো আমাকে আসলে আপনি এটা আমার একদম, আমি প্রফেশনের চেয়ে জি এটা আমি বলবো যে এটা আমার প্যাশনের জায়গা, এটা জি পুরোপুরি আসলে জি ইনার প্যাশন হয়ে ফিলিংস গেছে। যেটাকে বলে আর কি, ইনার হ্যাঁ, ফিলিংস যেটা আর কি। এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি। নিজেও কিন্তু খুব ইমোশনাল হয়ে গেলাম আপনার এই আম, কিছু কথায়, আমার ভীষণ খুব ভালো লাগলো। আপনার প্রতি যে একটা সম্মান বা ভালোবাসাটা আমার আরো খুব বেশি বেড়ে গেল আপা। খুব ভালো ধন্যবাদ লাগলো আপা, এটা শুনে। কারণ ধন্যবাদ। এই ধরনের চিন্তা ভাবনা আমরা একটা প্যারেন্টস হিসেবে যখন আমরা একটা বাচ্চাকে দেখি যে বাচ্চাটা এই ধরনের বিহেভিয়ার করছে, তখন কিন্তু আমি একটা প্যারেন্টস হিসাবেও কিন্তু আমিও বিরক্ত হব, বাইরের মানুষ তো হবেই, আমি কিন্তু খুব ডিস্টার্ব থাকবো বাচ্চাটাকে জি, নিয়ে। তো এই ফিলিংসটাকে ওইভাবে কার্যকর করা আপা, এটা একটা আমি বলবো যে এটা মানে খুবই একটা বিশাল ব্যাপার। তো সত্যি আপা, আমি খুবই আনন্দিত যে আপনি এই জিনিসটাকে এভাবে চিন্তা করেছেন। আমার ভীষণ ভালো লাগছে এবং আমি ধন্যবাদ খুবই আপা। ইমোশনাল হয়ে গেছি আপনার এই না, কথাতে। আমি আসলে এত বছর ধরে যে আমি বাচ্চাদের সাথে কাজ করছি ইভেন জি জি দুবাইতে, কিন্তু জি আমার কাছে সবসময় মনে হয়েছে কিছু একটা মিসিং, মানে আমার জি 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 স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসলে 100% ছিল না। তো জি আপা, এটার পিছনে কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন বাংলাদেশি হিসেবে আসলে বাংলাদেশি কমিউনিটিতে আমার কন্ট্রিবিউশনটা কি, তাদের জন্য আমি জি কি জি করছি। জি এখন জি জি ইউএতে প্রায় 8 লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। তো জি এবং তাদের অনেক বাচ্চারা আছেন এরকম স্পেশাল নিডস, জি বিদেশের জি মাটিতে অবশ্যই, ওনারা বুঝতে জি জি পারেন না যে কোথায় যাবেন, কার কাছে যাবেন। তো এই দিকটা আমি চিন্তা করে আমি ঠিক করেছি যে আমি আসলে আমার কাজের ফাঁকে আমি এই প্যারেন্টসদের জন্য আলাদা একটা টাইম রাখবো ফ্রি কনসালটেশনের জন্য, ফ্রি কাউন্সেলিং এর জন্য। তো আলহামদুলিল্লাহ আমি দেখছি যে অনেক প্যারেন্টস আমাকে এখন ফোন করছেন এবং জি আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো তাদেরকে সাপোর্ট দিতে এবং তাদের পাশে থাকতে। অসাধারণ আপা, খুবই খুব খুব ভালো লাগলো, খুবই অসাধারণ একটা কাজ, যেটা ধন্যবাদ। নাকি আমরা কেউই হয়তো বা এটা ওভাবে চিন্তাই করব না। খুব অসাধারণ, খুব ভালো লাগে। তো আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে, যে কোন সংস্থার সাথে জড়িত আছেন কিনা দুবাইতে? কোথায় এখন কাজ করছেন আপনি বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে? আমি এখন পালস থেরাপি সেন্টারে কাজ করছি, আর জি এটা জি, উমসুকেমে লোকেটেড। আচ্ছা, আমি সেই প্রশ্নটা আমি যেটা শারমিন বিথি আপাকেও জিজ্ঞেস করেছিলাম, সে একইভাবে আপনাকেও জিজ্ঞেস করছি যে বাংলাদেশি থেরাপিস্ট হিসেবে আপনাকে কতটা মূল্যায়ন করা হয়, সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু করে মানে বলেন। আসলে আমি বলবো যে আমি খুবই ব্লেসড। আমি যেখানে আমি কাজ করেছি আম, সবাই, আমার কলিগরা যারা ছিলেন সবাই খুবই রেসপেক্ট করেছেন। আসলে কে জি কোন ন্যাশনালিটি এটা আমরা দেখিনি। এই জি জি বাচ্চাদের নিয়ে আমরা যারা কাজ করি, কাজের জি ক্ষেত্রটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি জি জি, ন্যাশনালিটির থেকে। আচ্ছা
আচ্ছা আচ্ছা, খুবই ভালো। কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বাংলাদেশি যখন একজন মহিলা, স্পেশালি আমি ভদ্রলোকদের কথা বলবো না, ভদ্র মহিলাদের ক্ষেত্রে বলবো যে বাংলাদেশি হিসাবে যখন অন্যান্য কমিউনিটিতে কাজ করতে যান তখন কিন্তু জি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। আমি যতটা শুনেছি টুকটাক হয়তো আর কি। জি তো জি ডেফিনেটলি। খুব ভালো লাগলো আপনার কাছে শুনে। জি জি। তো ফারহানা আপা, আমি আপনার কাছে আবার ফেরত আসবো। আমি এখন আবার শারমিন আপুর কাছে ফেরত যেতে চাই। আপা, আপনি কি আছেন? হ্যাঁ, আছে। আচ্ছা, তো আপনার কাছে আমরা তো আসলে কথা তখন শেষ করতে পারিনি হয়তো, যে আমরা কি উৎসর ব্যাপারে কথা বলছিলাম, যে কোথায় উৎসটা কি আর কি, ফটোগ্রাফিতে আমরা যে আপনাকে দেখে থাকি সেই বিষয়টা যদি আমাদেরকে ছোট করে সংক্ষেপে বলেন। আসলে আমি ওই যে বলছিলাম যে আমি আসলে আমার যখন হয় না যে বাচ্চারা যখন বড় হয়ে যায়, মানুষের একটা কিছু মানে ক্রিয়েটিভ কিছু একটা করার ইচ্ছা আমার সবসময় ছিল। তো ওই থেকেই আসলে ফটোগ্রাফিটা শুরু। আর উৎস ওই যে আমি বললাম একটু আগে যে আমি নিজে একটা অনলাইন ভিত্তিক ফটোগ্রাফি গ্রুপ করেছিলাম, লেন্স এন্ড জি সেন্স। আপা। সেটা জি থেকেই আসলে ওই গ্রুপটা করার পরে যখন আমি দেখলাম যে ওখানে অনেক ভালো ভালো ছবি আসে এবং দেশি বিদেশি অনেক ফটোগ্রাফার ইনভলভ হয়ে গেল, তখন আমার কাছে মনে হলো যে না, আমি এখন এটা সিরিয়াসলি নিতে পারি। এবং জি আমি জি মনে জি। করি আমার ওই পিছনের ইচ্ছাটা, ছবি তোলা প্লাস লেন্স এন্ড সেন্স, দুটা মিলেই আমি বলবো যে আমার ফটোগ্রাফির উৎসটা। আচ্ছা আচ্ছা আপা, তো আমি নেক্সট যেটা আপনার কাছে জানতে চাই যে আমি জানি বা দেখেছি যে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অনেক স্থান থেকে সম্মানিত হয়েছেন, এমন কয়েকটা সংস্থার নাম যদি আমাদেরকে বলেন, এবং যখন আপনাকে সম্মানিত করা হয় সেই সময় অনুভূতির কথাটা যদি আমাদের সাথে শেয়ার করেন আপা। আহ হ্যাঁ, আমি বাংলাদেশ, আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত আর ইউরোপ, অনেক দেশেই আমার ছবি এক্সিবিটেড হয়েছে, প্লাস অনেক ইভেন্টে আমি পার্টিসিপেট করেছি। এবং হ্যাঁ, আমি অনেক জায়গা থেকে অনেক অ্যাচিভমেন্টও গ্যাদার করেছি। যেমন আমি গ্রিক থেকে আমি একটা অ্যাচিভমেন্ট ইয়ে করেছিলাম, তারপর হচ্ছে বসনিয়া আর কলকাতা। জি। কিন্তু ওই যে মানে দুবাইতে থাকার ফলে যেটা হয়, আমি আসলে কোথাও যে আজ পর্যন্ত আমি আমার পুরস্কার গ্রহণ করতে পারি নাই। আচ্ছা, এটা আমার খুবই সেক্ষেত্রে ব্যাড ওদের লাক। ওদের ইয়েটা কি, মানে যখন এরকম কেউ আসতে পারে না যারা ভূষিত হয়ে থাকে, তো সেক্ষেত্রে ওদের ইয়েটা কি, ওরা কি পদক্ষেপ নিয়ে থাকে? যদি সেটাতে টাকা রিলেটেড থাকে, তো জি, ওরা তখন পেপালে পাঠিয়ে বা দেয়। হ্যাঁ টাকাটা আচ্ছা পাঠিয়ে দেয়। আর আচ্ছা যদি থাকে যে ক্রেস্ট, বা ওরা তখন বলে যে তুমি অ্যাড্রেস দাও, আমরা পাঠিয়ে দিব। আর বাংলাদেশে যেগুলো পেয়েছে, যেগুলো আমার মা যখন দেশে থাকেন তখন আমি চেষ্টা করি যাতে আমার আম্মা নেয়, এবং আম্মা যখন ওই আমার হয়ে প্রাইজটা নেয়, আমার ওই মুহূর্তটা সবচেয়ে বেশি আরো ভালো বেশি লাগে। ভালো লাগে, সেটাই হ্যাঁ, সেটাই। জি, মানে আমি যখন ছবিতে দেখি যে স্টেজে আম্মা আমার হয়ে প্রাইজ নিচ্ছে, আমার মনে হয় না যে এর চেয়ে ভালো কোনো মোমেন্ট আর কারোর জন্য হতে পারে। আমি হতে নিজে পারে। না জি, থাকি না, অবশ্যই আপা, অবশ্যই। সেটার দুঃখটা তখন আর থাকে না। এই তো। সেটাই আর সেটাই। রিসেন্ট আমি এই যে 2-3 দিন আগে একটা পেয়েছি, লাইফ ফেয়ার রানার্স আপ হয়েছি। তা জি। ওইটাও যেমন আমি যেতে পারি নাই, কিছু করার নাই। তো ওরা ওই টাকাটা আমার পাঠিয়ে দিয়েছে বিকাশে। ওটা কি দুবাইতেই, সেটা কি দুবাইতেই না, হয়েছে ওটা নাকি ওটা অন্য কোনো ওটা দেশে? ইন্টারন্যাশনাল, ওটাতে সারা ইন্টারন্যাশনাল। পৃথিবীর সব ফটোগ্রাফারদের ইয়ে ছিল। আচ্ছা, তো কনগ্রেচুলেশনস আপু, আপনার থ্যাংক ইউ। কৃতিত্বের জন্য। এটা আসলে অনেক বড় পাওয়া একজন বাংলাদেশী নারী হিসাবে, আমি বলবো। তো আপনার জন্য সবসময় এই বিষয়টাতে আপনার জন্য সবসময় শুভ কামনা থাকবে আমাদের স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে আপা। থ্যাংক ইউ। তবে কিছু জিনিস আছে, যেমন রবি জি যখন আমার ছবি দিয়ে ওরা পোস্টার করলো, এবং সেই পোস্টার জি। যখন পুরা ঢাকাতে ইয়ে হলো, টানানো হলো, আমি কিন্তু দেখতে জি। পাই নাই। ওহো আচ্ছা আচ্ছা। বাট ওই যে মানে সবাই যখন ছবি পাঠিয়েছে, রাস্তায় আমার তোলা ছবি ঝুলছে, ওই জিনিসটা জি তো জি জি। আনন্দ দেয়। অবশ্যই অবশ্যই, সেটা তো একটা ভীষণ আনন্দের বিষয়। নিজেকে সবার সামনে এভাবে দেখাটা একটা বিশাল, আমি মনে করি একটা বিশাল প্রাপ্য। সবাই এটা সেটা ইয়ে করতে পারে না। তো এটা আমি খুবই সবসময় আপনার জন্য শুভ কামনা থাকবে আপা। থ্যাংক ইউ সোনিয়া। তো আমি আবার ফারহানা আপার কাছে চলে যাব। ফারহানা আপা, আপনি আছেন তো না? জি
জি। আচ্ছা, আমার আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে বাচ্চাদের এই ধরনের প্রবলেম আমরা সচরাচর বিভিন্ন জায়গায় দেখে থাকি। একজন মা হিসাবে কি করণীয় কি কি হতে পারে বলে আপনি মনে করেন? বা আপনার আমরা তখন ডক্টরের সাথে কিভাবে পরামর্শ করা যায় বা ওই পুরো বিষয়টা যদি আমাদের দর্শক মণ্ডলীর সাথে শেয়ার করেন আপা। জি আপু, ধন্যবাদ। জি, যখন আমি মনে করি যে স্পেশাল নিডস যখন কোনো বাচ্চা এরকম থাকবে কোনো প্যারেন্টসের, জি, প্রথম জি, কাজটাই হবে আসলে প্যারেন্টস কাউন্সেলিং। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ জি, অনেক সময় প্যারেন্টসরা আসলে অ্যাকসেপ্ট করতে চায় না যে তার জি, বাচ্চাটার কোনো প্রবলেম আছে। প্রবলেম আছে। জি, ফর এক্সাম্পল, আমার বাচ্চার যদি জ্বর হয়, আমি যদি এটা অ্যাকসেপ্ট না করি, আমি তোকে মেডিসিন দিতে পারবো না। যে মুহূর্তে আমি জানি যে আমার বাচ্চার জ্বর হয়েছে, আমি ওকে মেডিসিন দিব ভালো করার জন্য। কিন্তু আমি জি, যদি জি, এটা স্বীকারই না করি, আমি যদি মানতে না চাই যে আমার বাচ্চার জ্বর হয়েছে, আমি তোকে কোনো মেডিসিনও দিতে পারবো না, এবং ওর বাচ্চাটার কন্ডিশনটা আরো খারাপ হবে। তো জি, 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 এরকমই জিনিসটা। এসব প্যারেন্টস, কিছু কিছু প্যারেন্টস আছে যারা মানতে চান না, একটু ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য মানা। তো তাদের জন্য আমি বলবো প্রথমে কাউন্সেলিংটা খুবই দরকার, ওনাদের যা কোনো অবশ্যই। সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নেওয়া উচিত। আর পাশাপাশি এই বাচ্চাদেরকে প্রপার অ্যাসেসমেন্ট করা উচিত, কারণ ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই, অবশ্যই। অ্যাসেসমেন্টটা যত তাড়াতাড়ি হবে, ইন্টারভেনশনটাও তত তাড়াতাড়ি হবে। আর এই জি, বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে আর্লি ইন্টারভেনশন যত তাড়াতাড়ি হবে, বাচ্চার তত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টও ওদের তত বিহেভিয়ারটা তাড়াতাড়ি হবে। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, জি, জি, জি। ওভারঅল সেটাই, প্রোগ্রেসটা তত তাড়াতাড়ি হবে। জি। আচ্ছা, আপা আমি আবার আপনাদের সবার সাথে আবার কথা বলবো। আমি ছোট করে আমার একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করব জি, আমাদের এই লাইভটার জন্য। তো যাদের সৌজন্যে আমাদের আজকের এই লাইভটা করতে পেরেছি তারা হচ্ছেন আল জাহের পেইন্টিং অ্যান্ড জিপসাম ডেকোর, তারপরে হচ্ছে 4 স্টার, দেন হচ্ছে আল গাদ বিল্ডিং কন্ট্রাক্টিং, তারপরে SGC কোম্পানি, এবং সর্বশেষ যিনি আছেন তিনি হচ্ছেন আল আইন ট্রেডিং, জুবলি রোড, চট্টগ্রাম। আপনাদের সবাইকে আমাদের স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমাদের সার্বিক পরিচালনায় রয়েছেন মাহবুব হাসান হৃদয়, উপস্থাপনায় আমি আছি সোনিয়া সামিয়া, এবং আমাদের টেকনিক্যাল লাইন যিনি দেখছেন তিনি হচ্ছেন আমাদের আশিক ভাই। আমি এখন আমাদের গেস্টের সঙ্গে আবার কথা বলবো। তো আমি এখন আবার চলে যাব মিসেস রুনা আলম চৌধুরীর সাথে। মিসেস রুনা আলম চৌধুরী। জি সোনিয়া ভাবি বলেন। জি। আচ্ছা আপা, আপনার কাছে আমার যে প্রশ্নটা, আমার মনে হয় এটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে নারীরা অনেক অনেক সময় অনেক কিছু নীরবে সহ্য করেন। সেই পরিপ্রেক্ষিতে আপনি যদি আমাদেরকে ছোট করে কিছু সংক্ষেপে বলেন। জি, নারীরা আসলে, আমরা নারীরা আমাদের দেশে বেসিক্যালি বলতে গেলে আমরা 80% নারী খুবই অসহায় জীবনযাপন করছে। আমি মনে করি আমাদের প্রত্যেক মানুষের মনে একটা, মনে করেন, প্রতিভা আছে, সুপ্ত কোনো প্রতিভা আছে। কেউ জি, জি, বিকশিত করতে অবশ্যই। পারছে, কেউ পারছে কেউ না। পারছে না। জি, জি, কেউ পারছে, কেউ পারছে না। তো এখন সেটা হয় ওর ফ্যামিলি দিক থেকে, সামাজিক দিক থেকে, এটা এভাবেই আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে। তারপরেও এখন অনেক ডেভেলপ হয়েছে। এরপরেও আপনি যদি গ্রামের দিকে যান, আমাদের দেশে মফস্বলের দিকে যান, আপনি প্রতিটা ঘরেই দেখতে পারবেন এমন অনেক নারী আছে, যেমন হয়তো অনেকের বিয়ের পরে ভালো ভালো ফ্যামিলিতেও কিন্তু এখন এমন নারী নির্যাতন হচ্ছে, জি, জি, যেটা জি, সে সামাজিক চক্ষুলজ্জায় প্রকাশ করতে পারছে না, কিংবা পারছে না। জি, বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চার দিকে তাকিয়ে কোনো ডিসিশন নিতে পারছে না। এটা কিন্তু আমি খুব একজন আমার একটা বেসিক্যালি আমার একটা ফ্রেন্ডের এরকম আমি খুব কাছ থেকে দেখেছি। সেজন্য জি, এটা আমি খুব জি, ফিল করি, আমি খুব মন থেকে ফিল করি এই জিনিসটা। হয় কি, যেমন নাম্বার ওয়ান, যৌতুক নিয়ে আমাদের দেশে জি, জি, যেটা সচরাচর হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। যৌতুক নিয়ে নারীদের উপর অনেক রকম নির্যাতন করে আসছে। কেউ জি, জি, সহ্য করছে চুপচাপ, আর যারা আমাদের অসহায় বোনরা পারছে না, হয়তো একসময় সুইসাইড করে ফেলছে, কিছুই বলছে না, নীরবে এগুলো ধামাচাপা হয়ে যাচ্ছে ওখানে। ওটা ভালো করে প্রকাশ করে প্রকাশিত হয়ে আসতেছে না আমাদের সবার চোখে।
এখন এই জিনিসটা আসলে বন্ধ করা দরকার। প্রত্যেককে জি বলা, প্রত্যেকের মনের মধ্যে আমরা নারীরা আমাদের প্রতিবাদ করতে হবে। আমি জি যদি জি জি আমার জন্য প্রতিবাদ না করি, আপনি বাইরের কেউ কিছুই করতে পারবে না। আমাকে পারবে না। বলতে জি হবে, জি অবশ্যই। আমাকে বলতে হবে জিনিসটা আমার প্রবলেম হচ্ছে, সেই জিনিসটা বলতে হবে। চক্ষু লজ্জায় না বলে চুপচাপ সহ্য করাটা আমি মনে করি না, আমি এটাকে সাপোর্ট করি না। তো এখন এই জি বিষয় এটার জন্য আসলে কি বলবো, আমাদের সরকারও অনেক রকম অনেক কিছু চেষ্টা করছে, যেখানে পদক্ষেপ নিচ্ছেন। জি পদক্ষেপ নিচ্ছে না। অতীতে বাল্যবিবাহ ছিল, এখন সেটাও বন্ধ করছে, অনেক জি কাজ করছে ইনশাল্লাহ, অনেক এগিয়ে এসেছে। এখন কিন্তু আরো এগোনোর দরকার, কিন্তু বলতে পারে না। বেসিক্যালি আমার কথার মূল কথা হচ্ছে মানুষ, মেয়েরা চক্ষু লজ্জায় বলতে পারে না জিনিসটা, পারে না। জি 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 পারে না, জি চুপচাপ সহ্য করে। এই জিনিসটা বন্ধ করা উচিত, বাল্যবিবাহ বন্ধ করা উচিত, বন্ধ অনেক হয়েছে, আরো করা উচিত, আরো কাজ করতে হবে এই বিষয়ে। এবং মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। মূলত ওরা ওদের বাবা মাকে বলতে পারে, বাবা মাকে ওর মনের কথাটা বললে এটা সলভ করতে পারে। হয়তো হয়তো একটি প্রাণ, যেটা প্রাণ হারায়, প্রাণ হারানোর কাছ থেকে ওখান থেকে জি বেঁচে যেতে পারে জিনিসটা। যাই হোক, জি জি আমার যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। হয়তো আমি ফার্স্ট টাইম আসছি এমন একটি প্রোগ্রামে, যে জন্য আমি একটু নার্ভাস আছি, এই জন্য আমি ক্ষমা না 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 ক্ষমা চেয়ে আপা, করছি। খুব সুন্দর হচ্ছে, খুব আহ ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে, সুন্দর করে এখানে বলছেন। আমার সিনিয়র আপা দুজন আছে। আপুকে আমি বিথি আপুকে চিনি কিছুটা, উনি আমাদের অনেক সিনিয়র আপু। আমি হয়তো খুলে এটা ডিটেলস আপনাদেরকে বলতে পারছি না, বাট আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথাটা। জি 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 আপা, আমরা অবশ্যই বুঝতে পারছি, খুব সুন্দর হয়েছে। আপনার কাছে আমার যে সর্বশেষ প্রশ্ন, আমি রুনা আরেকটা ভাবি। কথা বলতে চাই জি সোনিয়া ভাবি, আমি জি যখন আমি এনজিও তে কাজ করছিলাম, তখন আমি জি ছিন্নমূল শিশুদের কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে। যেমন আমি যখন দেখতাম ওদের ছোট ছোট মেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসছে, আমি ওই যে ওই আমি ওই এনজিও তে কাজ করে আসলে খুবই আমার ভালো লেগেছে। একটা এক্সপেরিমেন্ট হয়েছে ওখান থেকে, আমি জিনিসটা আমার মাথায় ঢুকেছে জি এক্স্যাক্টলি। তো জি ওরা কিভাবে নির্যাতিত হয়েছে সেই জিনিসটা আমি শুনেছি ওদের কাছ থেকে, প্রতিটা ঘরের জি মধ্যে গিয়ে আমি শুনেছি। আমি যখন খুলনায় গিয়েছিলাম অডিট করার জন্য, ওখানে জি ওখানে অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলিকে আমরা সামনাসামনি জিজ্ঞেস করেছি এদের এসব এই যে প্রবলেমের কথা। সমস্যাগুলোর যে কথা। আচ্ছা। যে বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই উঠে এসছে, যে মেয়েদের বিয়ে হচ্ছে, ওখানে নির্যাতিত হচ্ছে যৌতুকের জন্য, কিংবা আপনার আমাদের চিটাগং এর যেটা একটা কালচার আছে, কিছু দিতে হয় মেয়েদের প্রতি বছর। এই এইসব এসব এগুলো আসলে বন্ধ করা দরকার আমার যা মনে হয়। জি 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 সোনিয়া। শিওর। জি জি আপা, খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছেন, ভালো লাগলো। আপা, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাকে আমরা বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখতে পাই। এইসব জি জি অনুষ্ঠানে, এসব অনুষ্ঠানের মাধ্যমে আসলে নতুন প্রজন্মকে আমরা কিভাবে আরো সম্পৃক্ত করতে পারবো বলে আপনার মনে হয়, বা দর্শককে আপনি যদি কিছু বলতে চান এই ব্যাপারে। জি, আমরা এখানে যারা প্রবাসী আছি, আমরা সবাই জি বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন আমাদের দেশের কালচার, বৈশাখী বলেন, ফাল্গুনী বলেন, এখন 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের আপনার বিজয় দিবসে বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি, আমরা দেখছি। বাট নিউ জেনারেশন অনেক কিছুই জানে না, আমাদের জি বাচ্চারা অনেক কিছুই জানে না। আমাদেরকে এগুলো জানাতে হবে এদেরকে। এদেরকে জানাবো কিভাবে, উপায় কি, ওদেরকে নিয়ে জি যেতে হবে সব জি প্রোগ্রামে, জি আমাদের নিয়ে যেতে হবে ওদেরকে। এবং আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সিনিয়র যারা কনসিলেটর আছেন, জি বঙ্গবন্ধু পরিষদের যারা সিনিয়র ভাইরা আছেন বিভিন্ন পদের মধ্যে, ওদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এখানে একটা স্কুল করা দরকার। আমরা যেমন আমরা আমাদের কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম আমরা শিল্পকলা একাডেমিতে আমরা জয়েন করছি, আমার মা বাবা আমাদেরকে ওখানে দিয়েছিল, আমরা অনেক কিছু শিখতে পেরেছি ওখানে। আমাদের বাচ্চারা আজকে প্রবাসী, তো ওরা এগুলো কিছুই জানে না, কিছুই জানে না। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিংবা গানের নাচের এই যে এসব আমাদের দেশের যে কালচার, এগুলো নিয়ে ওদের সামনে ডিসকাশন করবে, এগুলো নাই, এগুলো হচ্ছে না, এগুলো করা দরকার। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, এখানে আমাদের বাংলা স্কুলটা বিশেষ করে ওইটা ওইটা করা খুবই দরকার। বাংলা এখানে দুইটাই স্কুল আছে, একটা হচ্ছে আবুধাবিতে আর একটা হচ্ছে রাসেল কাইমাতে।
আর কোথাও না, এগুলো জি। অত মনে করেন টলমল অবস্থা, ওরকম গতিতে এগিয়ে যাচ্ছে না যেরকম জি দরকার, জি যেরকম প্রয়োজন জি আমাদের বাচ্চাদের শিক্ষার জন্য। তো এখন এখানে আমি এটাই মূলত আমার উদ্দেশ্য, ওদের দৃষ্টি আকর্ষণ করছি যেন সারজাতেও যেন সব জায়গায় যেন এরকম একটা স্কুল রাখা দরকার। যেমন আমরা আমাদের বাচ্চারা দেশে গেলে কিছু পড়তে পারছে না বাংলায়, কোনো কিছু বাংলায় পড়তে পারছে না। এগুলো কোনো কিছু কালচার জানছে না, বাচ্চাদেরকে দেখানো দরকার। প্রত্যেকটা প্রোগ্রামে আমি মনে করি প্রত্যেক বাচ্চাকে মায়েরা, প্যারেন্টসরা সাথে করে নিয়ে যাওয়া দরকার। এটা আমাদের এই প্রোগ্রাম, এটা এই জন্য এসছে, কোত্থেকে হয়েছে, জিনিসটা কিভাবে এসছে, সবকিছু জানানো দরকার। আপনি যদি এখানে মনে করেন একটা বাচ্চাকে যদি ডেকে জিজ্ঞেস করেন কাজী নজরুল ইসলাম কিংবা জসিমউদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখান, বলতে পারবে না এরা কে। যদি জিজ্ঞেস করেন উনি কে, বলো, জি জি পারবে না। জি কারণ ওরা পরিচিত না। আমরা যেভাবে স্কুলে আমাদের পাঠ্য বইয়ে ছিল এগুলো আমরা জেনেছি, আমরা দেখেছি, পড়েছি, সেজন্য জি আমরা জেনেছি। জি তো বাংলাটা যদি এখানে রেগুলার করা হয় অন্যান্য সাবজেক্টের পাশাপাশি, তাহলে বাচ্চারাও শিখতে পারলো, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি সম্পর্কেও জানতে পারলো। জি সেটা তো আর পৃথিবীর কোনো দেশের মধ্যে ভাষা নিয়ে মনে করেন যুদ্ধ হয় নাই, একমাত্র আমাদের বাংলাদেশেই ভাষা নিয়ে যুদ্ধ হয়েছে। জি সেই জি মাতৃভাষাটা অবশ্যই। জি আমাদের বাচ্চারা এখানে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংলিশে ভাষায় কথা বলছে। আমি কিন্তু এটা সাপোর্ট করি না। ইংলিশটা তো ওরা শিখতে পারছে, ভাষায় আমাদের মায়েদের, আমাদের প্যারেন্টসদের উচিত ওদের বাংলায় কথা বলানো। যে ভাষার জন্য এত প্রাণ দিয়েছে, এত বড় যুদ্ধ করেছে আমাদের বীরশ্রেষ্ঠরা, আমরা গর্বিত এটার জন্য। জি আমাদের আপা, ভাষা অবশ্যই নিয়ে অবশ্যই অনেক গর্বিত আমরা। পৃথিবীর কোনো দেশেই ভাষা নিয়ে যুদ্ধ হয়নি, একমাত্র বাংলাদেশেই ভাষা নিয়ে যুদ্ধ হয়েছে। এবং যুদ্ধ এই হয়েছে। ভাষা জি আমাদের জানা উচিত, আমাদের বাচ্চাদের জানা উচিত, এবং আমার বাচ্চারা যেন বই দেখে পড়তে পারে এটা সম্পর্কে। তারপর আমার হাজবেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার মোর্শেদ চৌধুরী। ওরা উনি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছে। সেই সুবাদে আমরাও বিভিন্ন প্রোগ্রামে যেতে পারি, যাই ওনাদের সাথে। এবং সামাজিক কিছু, যেমন করোনাকালীন সময়েও আমরা অনেক কিছু এখানে, আমাদের অনেক ফ্যামিলি আছে যারা খুবই অসহায়, নিডি ফ্যামিলি যারা, তো জি গৃহ পরিচর্যা যারা করে, ওরা কিন্তু খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ছিল। তো আমরা যতটুকুন পেরেছি পার্সোনালি আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। তো এখন এই বিষয়েও একটু কনসুলেটের থেকেও অনেক সাহায্য করেছে, আমার হাজবেন্ডরা জি গিয়েছে, দেখেছে, জি জি বড় ভাইরা। ওইটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমাদের বাচ্চাদের যদি আমরা না শেখাই, বাচ্চাদের যদি আমরা না জানাই, আমরা হাতে কলমে যদি আমরা না শেখাই, ওরা জানবে কিভাবে? ওদেরকে নিয়ে যেতে হবে, সেটাই। জি কালচার সম্পর্কে বিস্তারিত বলতে জানাতে হবে, হবে। প্রত্যেকটা জি প্রোগ্রামে, হ্যাঁ, প্রোগ্রামের আয়োজনও করতে হবে বলতে গেলে। এখানে হচ্ছে সেটাই। না যে তা আসলে না। আমি দুবাইতে যেটা সবসময় লক্ষ্য করি, খালি দুবাইয়ের কথা বলবো না, পুরো সংযুক্ত জি আরব আমিরাতে জি বাংলাদেশি সংস্কৃতি চর্চা কিন্তু খুব খুব অনেক বেশি পরিমাণে হয়, যেটা হয়তো বেশি করে। বাংলাদেশেও হয় না। জি 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 যেমন আমরা ওরা এখানে, যদি হ্যাঁ, একটা করে বৈশাখ করে থাকে, আমরা এখানে কিন্তু 5, 6টা, 10টা করে ফেলি। তো করে আমার ফেলি। মনে হয় বাচ্চারা এগুলা দেখে কিন্তু ভীষণভাবে অভ্যস্ত। ওরা এখন বুঝতে অভ্যস্ত। পারে যে এখন পহেলা বৈশাখ, এখন এটা, এখন সেটা। তো ওরা খুবই এগুলি দেখে না, ওরা অনেক কিছু শিখে ফেলেছে। কিন্তু মেইন ফোকাস আমার জি, যেটা মনে হয় যে প্রত্যেকটা বাচ্চার লিখতে, বলতে তো সবাই পারে, কিন্তু লিখাটা পারে যে আর কি একটা লেখাটা। একটা জি, ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু অনেক বাচ্চাই হয়তো এখন পর্যন্ত পারে না। তো পারে না, এটা পারে না। আমার আসলে, আমরা গত পর্বেও এটা নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে পরবর্তীতে কাজ করব আপনাদের। ইভেন আমার দুটো বাচ্চা আছে, আমার বাচ্চারাও জানে না। হলিডেতে আমি ওদেরকে সরিয়ে সরিয়ে এগুলো শিখিয়েছি, বাট জি অন্য সাবজেক্টের চাপে পড়ে। এটা যদি কম্পালসারি স্কুল থেকে করা হতো ঠিকই জি পারতো, আমরাও জি ওটার জি প্রতি একটু টাইম দিতাম, সময় দিতাম, কিন্তু এখন অনেক পারছে না। স্কুলেই হয়তো এটা চর্চা হয় না, আবার অনেক স্কুলে হয় না। হয়। যাই হোক, তো আপা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনার আপনার জন্য আমাদের স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে থাকছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকেও অনেক ধন্যবাদ, হৃদয় ভাইকেও অনেক ধন্যবাদ, এবং যারা লাইভ সরাসরি দেখছেন আমাদের দর্শকদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ইনশাআল্লাহ, ধন্যবাদ। অবশ্যই। তো আমি এখন আবার চলে যাব শারমিন হাসান বিথি আপার কাছে। আপা, আপনার কাছে আমার যে প্রশ্নটা এখন রয়েছে সেটা হচ্ছে যে কমিউনিটিতে নারীদের গ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায় বলে আপনি মনে করেন? সোনিয়া, তুমি যেহেতু জিজ্ঞাসা করলা যে আমি কিভাবে আমি কতটুকু মনে করি, আমি জি, একটা জিনিসই মনে করি, একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় যখন তার শিক্ষা থাকে। তোমার জি, যদি জি, এডুকেশন না থাকে তুমি কিছুই করতে পারবা না। সো একটা মেয়ে তখনই একটা কমিউনিটি বলো, একটা সোশ্যাল যে কোনো একটা ইভেন্ট বলো, সব জায়গাতে তখনই সে তার নিজের মতো করে পার্টিসিপেট করতে পারে যদি সে জি, এডুকেটেড হয়। আর এডুকেটেড হলে পরে তখন তার সাথে অনেকগুলি ব্যাপার চলে আসে। জি, হ্যাঁ, জি, জি, যেমন জি, একটা মেয়ে তখন যদি আমি এডুকেশনটা দিতে পারি প্রপারলি, তখন হয় কি যে অনেক রকম জিনিস আছে যেটা ভাবি বলছিলেন যে যৌতুক, তারপর যেগুলো হয় আর কি মেয়েদের সাথে। জি, যদি আমি একটা জব করে একটা মেয়েদের দুইটা জিনিস, এডুকেশন এবং ইকোনমি যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু এখনকার মেয়েরা কিন্তু আগের মতো এখন আর সহ্য করে না। সেই মেয়েরা কিন্তু হ্যাঁ, হ্যাঁ, প্রতিবাদ হ্যাঁ, করে। আগে প্রতিবাদ করে, আমাদের, জি, হ্যাঁ, মা চাচিদের ও সময়ে তাদের এডুকেশন ছিল না, তাদের কোনো ইকোনমিক কোনো স্বাধীনতা ছিল না, তারা কিন্তু মুখ বুজে সহ্য করতো। বাট জি, এখন জি, জি, সময় পাল্টে গেছে। এখন তুমি একটা মেয়ের শিক্ষা দাও, তার অর্থনৈতিক স্বাধীনতা দাও, সে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানে এবং করে। জি, জি, তো জি, জি, আর আমি অবশ্যই। কমিউনিটিতে একটা মেয়ে আর একটা মেয়ে যদি কাজ করতে চায়, তাকে একটা ছেলের মতো সমান অধিকার দিতে হবে এবং নিরাপত্তা একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, দুবাইয়ের নিরাপত্তা কথা আমি হচ্ছে বলছি সবচেয়ে না, বড়। জি, হ্যাঁ, আমি বাংলাদেশের কথা বলছি, যেখানে জি, একটা মানে সমান অধিকারটা দিতে হবে। সমান অধিকার না জি, হলে হয় না। তবে বাংলাদেশে কিন্তু এখন তুমি বিভিন্ন জায়গায় দেখবা যে যেমন ব্যাংকে কিন্তু 50% মতো মেয়েরা কাজ করছে। জি, 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 তো এগিয়ে তো মানে এগিয়ে আসছে। তো আমি এগিয়ে মনে আসছে, করি, অনেকখানি এসছে। হ্যাঁ, ইভেন এখন আমি মনে কিন্তু করি আপা বাংলাদেশেও যদি আপনি বিভিন্ন ব্যাংকে যান, বিভিন্ন অফিসে যান, অফিস আদালতে প্রচুর মহিলা বা মেয়েরা কিন্তু কাজ করছে, এগিয়ে আসছে। হ্যাঁ, আমি জি, সেটাই তো বললাম যে প্রাইভেট জি, ব্যাংকগুলিতে যাও, তুমি দেখবে 50% জি, মেয়েরা কাজ জি, করছে, জি, 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 প্রত্যেকটা সেটাই। অর্গানাইজেশনই আছে। এবং মেয়েদের রেজাল্ট ইদানিং ছেলেদের চাইতেও ভালো হয়, বাংলাদেশের কথা বলছি জি, আমি। তো ওই যে জি, আমার জি, জি, একটাই কথা, যে যতই আমরা নারী স্বাধীনতা বলি, নারী মুক্তি বলি, কিছুই আসবে না যদি এডুকেশন এবং ইকোনমিক স্বাধীনতা না থাকে। জি, 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 অবশ্যই আপা। তো এমনিতে প্রবাসে কাজ করতে গিয়ে আপনার আসলে নারীদের সুবিধা অসুবিধা সম্পর্কে যদি আমাদেরকে কিছু একটু আমাকে সংক্ষেপে কিছু বলেন আপা। আমি যেহেতু ছবি তুলি, ছবি তুলতে আমার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। যেতে হয়, যা জি, জি, হ্যাঁ, যেতে হয়। এমনও জায়গা আছে যেখানে হয়তো আমি একমাত্র মেয়ে। আমি তোমার বললাম জি, যে যদি তুমি সিকিউরিটির কথা বলো, দুবাইতে তো প্রশ্নই ওঠে না। প্রশ্ন আমার তো ওঠে মনে না, হয় জি, জি, সবচেয়ে সিকিউর কান্ট্রি দুবাই। জি, তারপর হচ্ছে আর আমার সাথে যারা থাকেন তারাও প্রচন্ড ভাবে রেসপেক্ট করে এবং হেল্প করে। যেমন আমাদের জি, অনেক ভারী জিনিসপত্র ক্যারি করতে হয়, দেখা গেছে যে আমরা জি, কোথাও গেলে পরে হয়তো বা আরেকজন এসে বলে যে তোমার জিনিসটা আমাকে দাও, এটাও তো দাও, একটা জি, হেল্প। জি, জি, হ্যাঁ, অবশ্যই, তা অবশ্যই, জি, জি, মানে আমি দুবাইতে এখন পর্যন্ত কোন রকম মহিলা হিসেবে কোন রকম বাধা বা কোন রকম প্রবলেম আমি ফেস করি ফেস নাই। করেননি, জি, জি, না। আচ্ছা, আচ্ছা। এটা খুবই ভালো একটা কথা, কারণ সুবিধা অসুবিধাগুলো না আমরা বাংলাদেশে স্পেশালি জিনিসগুলো কিন্তু খুব বেশি দেখতে পাই। স্পেশালি যেটা আরকি আগেও বলেছেন যে নিরাপত্তার ব্যাপারটা আরকি। ওটা কিন্তু সবসময় আমরা একটা সবসময় খারাপ বা পরিবেশের সম্মুখীন হয়ে থাকি এই আমি কাজকর্ম যেমন করতে গিয়ে। বাংলাদেশি যেসব মহিলা ফটোগ্রাফার সাথে আমার পরিচয় আছে, তাদের যেটা জি, মেইন প্রবলেম সেটা হচ্ছে তারা কোথাও একা যেতে পারে না। হ্যাঁ, মানে হ্যাঁ, একা ওটাই আরকি। ট্রাভেল করতে হলে একজন, আমিও বাংলাদেশে যখন ছবি তুলতে যাই আমি কিন্তু একা যাই না, আমি একটা গ্রুপ সাথে খুঁজি। আপনাকে, জি, হ্যাঁ, জি, হ্যাঁ, মানে অনলি ফর সেফটি, যে হয়তো আমার ক্যামেরাটা নিয়ে যাবে দৌড়, বা একটা অচেনা জায়গায় গেলে আমার নানা রকমের প্রবলেম হতে পারে, সেই চিন্তা জি, করে। জি, জি, তবে জি, মানে কিন্তু বিদেশের কথা যেহেতু তুমি বলেছো, আমি এখানে জি। কোনো রকম প্রবলেম ফেস করি না, ফেস কখনোই না। করেননি, জি। আচ্ছা, সেম প্রশ্ন আমি যদি ফারহানা নেসার খান আপাকে জিজ্ঞেস করি যে আপনার কি কি সুবিধা অসুবিধা নারী হিসাবে ফেস করতে হয় সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু শেয়ার করেন একইভাবে। আম,
ধন্যবাদ আপু। আপনাকে আমি এর আগে বলেছি যে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি ব্লেসড যে আমাকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমার কাজের ক্ষেত্রে। জি 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 সবসময় আমি আমার কলিগদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। শুধু তাই না, আমার যখন বেবি হয়েছে তখন আমার যত কলিগ ছিল আমাকে কোনো ভারী কিছু ক্যারি করতে দেয়নি। আমার হাতে আমার নিজের, আমি অফিসে যেতাম, ইভেন ওরা আমার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে আমার রুমে দিয়ে আসতো। তো এই জি পরিমাণ জি জি সাপোর্ট আমি ওদের কাছে পেয়েছি। কিন্তু আপনি যদি সবসময় বলেন যে পেয়েছেন। নারীদের সুবিধা অসুবিধা হয়তো আমি ফেস করিনি, কিন্তু হয়তো আরো অনেকেই ফেস করতে পারেন। স্পেশালি আমি বলবো যারা শ্রমিক বোনরা আছেন, আমার কাছে মনে হচ্ছে যারা এখানে স্পেশালি যারা এখানে বিভিন্ন বাসায় কাজ করছেন, জি আমার জি মনে জি হয় তারা জি সবচেয়ে বেশি প্রবলেমটা ফেস করছেন আমাদের থেকে। কিরকম? জি 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 এজেন্সি থেকে দেখা যায় যে ওদেরকে বলা হয়েছে আম, যে চাকরির কথা বলা হয়েছে বা যে স্যালারি স্ট্রাকচার ওদেরকে বলা হয়েছে, সবকিছু ওরা জমি জমা বিক্রি করে এই দেশে যখন কাজ করতে আসে তখন হয়তো দেখা যাচ্ছে পিকচারটা কমপ্লিটলি অপোজিট। ডিফারেন্ট। হ্যাঁ, জি তো জি 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 হয়তো তখন তাদের উপায়ও থাকে না দেশে ফেরত যাওয়ার, কারণ সে সমস্ত সম্পত্তি বিক্রি করেই হয়তো এসছে, তখন জি না চাইলেও এসেছে। তাকে এখানে কন্টিনিউ করতে হয়। এটা একটা প্রবলেম আমার কাছে মনে হচ্ছে তারা ফেস করছে। আর আর একটা প্রবলেম আমার কাছে মনে হচ্ছে কর্মক্ষেত্রে স্পেশালি যারা বাসায় কাজ করছেন তারা জি অনেক ক্ষেত্রে সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছেন এবং জি ভার্বালিও তারা অ্যাবিউজড হচ্ছেন। এগ্রি। জি প্রতিনিয়তই জি তারা কম বেশি নির্যাতিত হচ্ছেন। জি তো জি এই জি প্রবলেমটা সেটাই। আমার কাছে মনে হচ্ছে তারা প্রতিনিয়ত ফেস করছেন। এটা আসলে বেসিকলি যেটা আমি মানে আমার কাছে যেটা মানে লক্ষণীয় বা আমি যেটা সবসময় খেয়াল করে থাকি, লেবার ক্লাস যারা আসলে বাসায় কাজ করতে আসে ওদের ক্ষেত্রে কিন্তু একটু এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়, নিরাপত্তা আর কি। এক্স্যাক্টলি। আর যেহেতু ওরা বিদেশের মাটিতে বুঝতে পারে না, বুঝতে ল্যাঙ্গুয়েজেও পারে না। একটা জি প্রবলেম আছে, ওদের রাইটসটা কি, লিগাল কি কি ওদের রাইটস আছে সেটা ওরা জানে না, যার কারণে ওরা জানে না। জি চুপ জি করে ওদের আসলে সহ্য করতে হয়। জি জি সেটাই। তো আপা এমনি আপনার আগামীতে কি করার পরিকল্পনা, কি করবেন? আগামীতে আম, আপু আমার প্ল্যান হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি আমার মেইন প্ল্যান হচ্ছে অতীতে আমি যে যাদেরকে নিয়ে আমি কাজ করেছি, জি বর্তমানে আমি যাদের সাথে আছি, যাদের জন্য কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি সেই আমার স্পেশাল নিডস এঞ্জেলসদের নিয়ে আমি কাজ করে যেতে চাই। আর তবে আমি এবার চেষ্টা করব আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যারা আছেন, স্পেশাল নিডস জি যে প্যারেন্টস গুলো আছেন বা বাচ্চা আছেন, তাদের পাশে একটু বেশি দাঁড়াতে আমি চেষ্টা করব, কারণ আমার কাছে জি মনে হচ্ছে তাদের আসলে বেশি দরকার সাপোর্টটা এখন। দরকার। জি জি তো এটা আমার চেষ্টা থাকবে। আর পাশাপাশি ব্রাইট লাইটের আন্ডারে আমি চেষ্টা করব আমাদের যে শ্রমিক প্রবাসী ভাই বোনেরা আছে তাদেরও পাশে থাকতে। অসাধারণ আপা, অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল আপা। আপনি অনেক ভালো থাকুন। স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আমরা আশা করি আপনি যেখানে যা করবেন আপনি সেখানে সাফল্য অর্জন করুন। ধন্যবাদ এবং আপা, আমি আপনাদের সেম সবাইকে ভাবে, ধন্যবাদ। নো প্রবলেম আপা, ভালো থাকবেন। আমি সেম ভাবে শারমিন বিথি আপাকে জিজ্ঞেস করতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং কোন সংস্থার সাথে, সাংস্কৃতিক কোন সংস্থার সাথে জড়িত আছেন কি? আমি এখানে তো ওয়াইবিসির সাথে জড়িত আছি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে। জি আর এমনিতে আমার ভবিষ্যতে কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত হতে চাই কিনা, আসলে বিভিন্ন অর্গানাইজেশন এনজিও হয়ে কিন্তু আমরা মোটামুটি কাজের মতো করি, যেমন অনেক জি এনজিওতে কিন্তু আমার ছবি ইউজ হয়। দ্যাট জি মিনস জি আমি কোনো না কোনো ভাবে তাদের সাথে রিলেটেড আছি। আর জি তুমি যদি বলো যে আমার আগামী ইচ্ছা কি বা স্বপ্ন কি, আমার শুধু একটাই ইচ্ছা যে আমি এমন কিছু ছবি তুলতে চাই যেটাতে আমার নাম লেখা না থাকলেও যেন মানুষ বুঝতে পারে যে এটা বিথি বুঝতে তোলার পারছি ছবি। আপনি করেছেন। জি জি হুম। সেই সেই। তো আপা আপনাদের আপনার জন্য স্পেশালি আমাদের স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে অনেক শুভ কামনা রইল। আপনি ভবিষ্যতে যা করবেন আপনি সাফল্য অর্জন করুন, এটা আমাদের আহ, চাওয়া। আপনার সঙ্গে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি আমি। এখন আমাদের লাইফটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। তো আমি সবার কাছ থেকে বিদায় নিতে চাই। মিসেস রুনা আলম চৌধুরী, জি মিসেস শারমিন আহসান বিথি এবং মিসেস ফারহানা নিসার খান, আপনাদের সকলকে স্বাধীন দেশ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন
ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ, আপনাকেও ধন্যবাদ অনেক। জি, দর্শক মণ্ডলী, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দর্শক মণ্ডলী, স্বাধীন টিভি পেতে হলে ভিজিট করুন www.স্বাধীনদেশ.tv। আমরা আছি ফেসবুকে, টুইটার এবং ইউটিউবে। দর্শক মণ্ডলী, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের লাইভ অনুষ্ঠান দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।